গত ক্লাসে আমরা যেখান থেকে শেষ করেছিলাম আজকে এর পরবর্তী ধাপ থেকে শুরু করবো ইনশাল্লাহ। তবে গত ক্লাসে আমরা যা পড়েছিলাম আশা করি সকলের মনে আছে। তার পরবর্তীতেও যদি কারো মনে না থাকে বা কেউ যদি দেখতে না পারেন বা যদি দেখার সময় না হয়, তাহলে আমার অনুরোধ থাকবে আপনারা যাতে করে দেখে নেন। গত ক্লাসে আমরা যা পড়েছিলাম তার সারাংশটা হচ্ছিল বাংলাদেশের প্রেক্ষাপটে 2025-26 অর্থ বছরে কত মানুষের সাধারণ যারা ব্যক্তি আছেন তারা কত টাকা পর্যন্ত আয় করলে ট্যাক্স দিবেন বা কত টাকা পর্যন্ত আয় করলে ট্যাক্স এর আওতাভুক্ত তারা আসবে না। সেটা কি পড়েছিলাম? সেটা হচ্ছিল 3,50,000 টাকা সাধারণ কোনো ব্যক্তি যদি আয় করে তাহলে সে আর ট্যাক্সের মধ্যে আসবে না। এর পরবর্তীতে বলেছিলাম যে 4 লক্ষ টাকা। 4 লক্ষ টাকা হচ্ছিল কোনো নারী বা 65 বছরের বেশি যদি কোনো ব্যক্তি হয় তাহলে তারা যদি আয় করেন তাহলে তারা কোনো ট্যাক্স দিবেন না। এর পরবর্তীতে পড়েছিলাম আমরা 4,75,000 টাকা তৃতীয় লিঙ্গের কোনো ব্যক্তি বা প্রতিবন্ধী ব্যক্তি যদি হয় তাহলে সেই ক্ষেত্রে তারা টাকা দিবে না, সরকারকে ট্যাক্স দিবে না। এরপরে পড়েছিলাম 5 লক্ষ টাকা। 5 লক্ষ টাকা কারা? 5 লক্ষ টাকা হচ্ছিল যারা মুক্তিযোদ্ধা এবং কি যুদ্ধে আহত হয়েছেন এরকম ব্যক্তি যদি হয় তাহলে তারা ট্যাক্স দিবেন না। এ হচ্ছিল সংক্ষেপে বা এটাই হচ্ছিল 25-26 অর্থ বছরে করের আওতাভুক্ত যারা হবে না তাদের হচ্ছিল বিস্তারিত। আজকে আপনাদের সাথে নতুন একটা জিনিস শেয়ার করি। আমি যে বইটি পড়তেছি সেটা হচ্ছিল ইমতিয়াজ স্যারের এই বইটি আমি পড়তেছি। সেটা হচ্ছিল কর আইনজীবী নিবন্ধন পরীক্ষা। এই বইটি হচ্ছিল আমরা পড়বো বা এটা থেকে আমি প্রস্তুতি নিচ্ছি ইনশাল্লাহ। এটা হচ্ছিল আমার স্যার ইমতিয়াজ ইসলাম। আমরা সবাই ইমতিয়াজ স্যার নামেই চিনি বা ইমতিয়াজ স্যার নামেই বলি, কিন্তু স্যারের পূর্ববর্তী নাম হচ্ছিল ইমতিয়াজ ইসলাম। আজকে আমরা এই বইয়ের 27 নম্বর পৃষ্ঠা থেকে পড়াশোনা করবো ইনশাল্লাহ। আমি বলবো একসাথে, আশা করি আপনারা যারা আমার টিউটোরিয়ালটা দেখছেন তারাও পড়বেন। সকলের প্রতি বিনীত অনুরোধ থাকবে আপনারা অবশ্যই খাতা কলম নিয়ে বসবেন বা যাতে করে নোট করতে পারেন সেই একটা ব্যবস্থা রাখার জন্য অনুরোধ থাকবে। কেননা আমরা যদি লেখার অভ্যাসটা না করি আমাদের পরীক্ষা কিন্তু এমসিকিউ হবে না, আমাদের কিন্তু রিটেন পরীক্ষা হবে, আমাদের কিন্তু এখানে লিখতে হবে। তাহলে আমরা যারা দীর্ঘদিন যাবৎ প্র্যাকটিসের মধ্যে নাই, হঠাৎ করে যদি আমরা পরীক্ষার কেন্দ্রে বসি বা পরীক্ষা দিতে বসি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সমস্যা হয়ে যেতে পারে। তাই আমার অনুরোধ থাকবে আমারও এবং কি আপনাদেরও, যারা যারা আমার এই পরীক্ষাতে অংশগ্রহণ করবেন বা যারা না করবেন তাদেরও অনুরোধ থাকবে যদি আপনারা লেখাটা লেখেন তাহলে আপনার অনেক কিছুই সহজ হয়ে যাবে। তাহলে আমরা যে গত ক্লাসে যেটা পড়েছিলাম এর পরবর্তী যে ধাপ আছে সেটা পড়বো। এটা হচ্ছিল স্যারের বইতে 27 নম্বর পেজে আছে। সেটা হচ্ছিল কর হার নির্ধারণ। কর হার নির্ধারণ কিভাবে? যেরকম আমরা সাধারণ ব্যক্তি যদি হয় তাহলে পড়েছিলাম হচ্ছিল 3,50,000 টাকা পর্যন্ত সাধারণ ব্যক্তি কোনো কর দিবে না। এটা হচ্ছিল কর হার শূন্য। কর হার শূন্য হবে। শূন্য হবে কেন? এই পর্যন্ত যদি আয় করে তাহলে ওই ব্যক্তির কোনো কর দিতে হবে না। তাই এর বেশি যদি আয় করে তাহলে কিন্তু তার কর দিতে হবে। ধরেন সাধারণ এক ব্যক্তি 3,50,000 টাকা আয় করলো, তার কিন্তু কোনো কর দিতে হবে না। যদি এর বেশি আয় করে তাহলে এর বেশি কত আয় করলে দিবে? সেটা হচ্ছিল যদি এর বেশি 1 লক্ষ টাকা কেউ আয় করে, ধরেন 1 লক্ষ টাকা এর বেশি আয় করছে, 1 লক্ষ টাকা যদি আয় করে তাহলে সেই ক্ষেত্রে ওই ব্যক্তি দিব হচ্ছিল 5%। এই ব্যক্তি দিব কত? 5%। যদি 1 লক্ষ টাকা আয় করেন, যেমন 3,50,000 টাকা পর্যন্ত তিনি কোনো টাকা দিবেন না, তিনি হচ্ছিল শূন্য বা জিরো রিটার্ন দিবেন, তার কোনো আয় নাই। এই 3 লাখ টাকা পর্যন্ত 25-26 অর্থ বছরে এই পর্যন্ত শূন্য। পরবর্তীতে যদি 1 লাখ টাকা আয় করেন তাহলে তিনি দিবেন হচ্ছিল 5,000 টাকা। তো পরবর্তীতে 1 লাখ টাকা যদি 5,000 টাকা দেয় তাহলে আমাদের টাকার অঙ্ক দ্বারা হচ্ছিল 5,000 টাকা তিনি সরকারকে কর দিবেন যদি 1 লক্ষ টাকা। এখন আমাদের জানার ইচ্ছা থাকতে পারে বা আমারও বোঝার জন্য যেটা সেটা হচ্ছিল কেউ কিন্তু এরকম একদম যে লাখে লাখে টাকা ইনকাম করবে বিষয়টা কিন্তু এরকম না। দেখা যাইতেছে উনি 3,50,000 টাকা, পরবর্তীতে যদি আমি এখানে 1 লাখ টাকা ধরি তাহলে হয় হচ্ছিল 4,50,000 টাকা। তো 4,50,000 টাকা তো তুমি নাও ইনকাম করতে পারেন। উনি করতে পারেন কত? ধরেন এখানে উনি আর ইনকাম করছেন হচ্ছিল 30,000 টাকা বা 40,000 টাকা। তাহলে উনি কি করবেন? উনি হচ্ছিল মনে করেন যে ওই 40,000 টাকার এই 3,50,000 টাকা মাইনাস করার পরে যেই টাকাটা উনি আয় করবেন তার উপরে 5% দিবেন। এই পরবর্তী 1 লাখের জন্য তিনি দিবেন হচ্ছিল কত? 5%। 5% হচ্ছিল আমাদের টাকা আসবে হচ্ছিল
5,000 টাকা। তাহলে এক ব্যক্তি যদি সাধারণ কোনো ব্যক্তি হয় তাহলে তিনি 3,50,000 টাকা পর্যন্ত তিনি কোনো টাকা দিবেন না। এর পরবর্তীতে যদি 1 লাখ টাকা আয় করেন তাহলে তিনি দিবেন হচ্ছিল 5%। পরবর্তীতে যদি 4 লক্ষ টাকা হয়, এ হচ্ছিল 4 লাখ টাকা, 4 লাখ টাকা যদি হয় তাহলে দিবেন উনি হচ্ছিল 10%। 10% হচ্ছিল 4 লাখ টাকা, 10% হচ্ছিল 40,000 টাকা। এর পরবর্তীতে কি 3,50,000 টাকায় কর হার শূন্য, 1 লাখ টাকায় 5% দিবে কত 5,000। পরবর্তীতে 4 লাখ টাকা, 4 লাখ টাকায় হবে কত 10%, 10% হবে 40,000। পরবর্তী যদি 5% হয়, পরবর্তীতে হচ্ছিল 5 লাখ, পরবর্তী 5 লাখ, পরবর্তী 5 লাখে তিনি দিবেন হচ্ছিল 15%, পরবর্তী 5 লাখে 15% হবে হচ্ছিল 75,000 টাকা। 75,000 টাকা আমি একবারে লিখে নিই তাহলে সুবিধা হবে। পরবর্তী 5 লাখ, এর পরবর্তীতে আবার 5 লাখ, 5 লাখ, এই 5 লাখে দিবেন হচ্ছিল উনি 20%। 20% যদি দেয় 5 লাখে 20% দিলে হবে হলো আমার এই 5 লাখে 20% 1 লাখ, 1 লাখ। পরবর্তীতে হচ্ছিল 20 লাখ। এবার কিন্তু আমাদের টাকার অঙ্ক অনেক বেশি হয়ে গেল। 20 লাখ, 20 লাখ টাকার উপর দিবে হচ্ছিল উনি 25%। তাহলে আমাদের দাঁড়ালে কত 25% টাকা আসবে হচ্ছিল 5 লাখ টাকা, 5 লাখ। এর উপরে যদি আয় হয়, অবশিষ্ট যে আয় আছে বা এর উপরে যদি আয় হয়, সর্বোচ্চ আয় এর উপরে এর বেশি আয় হলে দিবে হচ্ছিল 30%। আচ্ছা, এখন আসেন আমরা সকলে একটু বোঝার চেষ্টা করি। এটা আপনাদের যারা আমরা পরীক্ষার্থী আছি সবার কিন্তু আমাদের একদম মুখস্থ থাকতে হবে। কি মুখস্থ থাকতে হবে? সেটা হচ্ছিল 3,50,000 টাকা পর্যন্ত কোনো আয় সরকারকে দিতে হবে না যদি কোনো সাধারণ ব্যক্তি হয়। এর পরবর্তীতে 1 লাখ টাকা যদি হয়, 1 লাখ টাকার উপরে আমাদের দিতে হবে হচ্ছিল 1 লাখ টাকার উপর আমার দিতে হবে হচ্ছিল 5%, তাহলে আমার হইবে হলো 5,000 টাকা। পরবর্তী যে 4 লাখ টাকা আছে, পরবর্তী 4 লাখ টাকার উপর আমার দিতে হবে হচ্ছিল 10%, হবে 40,000 টাকা। এটা পার্সেন্টেজ হিসাব। আমরা যারা পরীক্ষা দিব আশা করি সকলেই কিভাবে বের করতে হয় সেটা আমরা সকলেরই জানা আছে। তার পরবর্তীতে আমাদের মুখস্থ করতে হবে, এটা হচ্ছিল স্ল্যাব রেট, সেটা হচ্ছিল 1 লাখ টাকায় উপরে দিতে হবে 10%, পরবর্তীতে 4 লাখ টাকা, 4 লাখ টাকায় দিতে হবে হচ্ছিল আপনার 15%, সরি 4 লাখ টাকায় দিতে হবে 10%, ভুল বলছি। 3,50,000 টাকায় কর শূন্য, এখানে কোনো কর নাই। পরবর্তীতে 1 লাখ টাকা, 1 লাখ টাকায় 5% দিতে হবে 5,000। পরবর্তীতে হলো আমার 4 লাখ, 4 লাখে দিতে হবে হলো 10%। পরবর্তীতে 5 লাখ, 5 লাখে হচ্ছে হলো 15%। পরবর্তীতে আবার 5 লাখ দিতে হবে হচ্ছে হলো 20%। পরবর্তীতে আবার 20 লাখ, তাহলে দিতে হবে হচ্ছে আমার 25%। এই হচ্ছে হলো আমার এইভাবে কর দিতে হবে। এটা আমাদের একদম যারা আমরা পরীক্ষার্থী আছি আমাদের সকলেরই মুখস্থ থাকতে হবে। চলেন আমরা কয়েকবার পড়ি। 3 লাখ সাধারণ ব্যক্তির ক্ষেত্রে, এটা কিন্তু সাধারণ ব্যক্তির ক্ষেত্রে। ওইখানে কিন্তু আমরা যে পূর্বে পড়েছিলাম যে নারী এবং যদি মনে করেন তিনি নারী হইতো বা যদি 65 বছরের বেশি হইতো তাহলে কিন্তু কর্মকুপ পাইতেন, তার হিসাব করতে হইতো। তার হিসাব হচ্ছে হলো 3,50,000 টাকা থেকে হইতো না, তার হিসাবটা হচ্ছে হলো 4 লাখ টাকা থেকে হইতো। যদি কোনো তৃতীয় লিঙ্গের ব্যক্তি হইতো বা প্রতিবন্ধী হইতো তাহলে কিন্তু এখানে 3,50,000 টাকা হইতো না। আমরা ম্যাথ করার সময় এটা অবশ্যই নজর রাখবো বা খেয়াল রাখবো। তাহলে সেখানে হয়তো হচ্ছিল যদি তিনি কোনো তৃতীয় লিঙ্গের ব্যক্তি হইতো বা প্রতিবন্ধী ব্যক্তি হইতো তাহলে কিন্তু তার কি হইতো হলো 4,75,000। এর পরবর্তীতে যদি তিনি মুক্তিযোদ্ধা হইতেন এবং কি যুদ্ধে আহত হইতো তাহলে কিন্তু তার কর হার হইতো কত, এই যে আমরা যেখানে 3,50,000 টাকা কর শূন্য লিখছি ওনার হিসাব কিন্তু সেখান থেকে শুরু হইতো। পরবর্তী টাকা থেকে কিন্তু ওনার হিসাব হইতো যে এই যে 1 লাখ টাকা, এই 1 লাখ টাকা থেকে কিন্তু পরবর্তী হিসাব হইতো। এটা হচ্ছিল এই পর্যন্ত হচ্ছিল পরিবর্তন হতে পারে 3,50,000, 4 লাখ, 4,75,000, 5 লাখ, এটা পরিবর্তন হতে পারে। কিন্তু পরবর্তীতে যে ধাপটা আছে সেই ধাপ কিন্তু সকলের জন্য সমান। এটা আমাদের কিন্তু সকলের মনে রাখতে হবে এবং পরীক্ষার ক্ষেত্রে এটা দিতে হবে। তাহলে আমরা যেটা পেলাম সেটা কিন্তু আমাদের একদম মুখস্থ থাকতে হবে। কি মুখস্থ থাকতে হবে? সাধারণ ব্যক্তিদের যদি আমরা মুখস্থ করি তাহলে বাকি জিনিসগুলি আমরা অবশ্যই মনে থাকবে। সেটা কি?
আমাদের 3,50,000 টাকা পর্যন্ত কর হার শূন্য, এখানে কোনো কর নেই। এর পরবর্তীতে 1,00,000 টাকায় 5%, 1,00,000 টাকায় 5%, 5,000 টাকা হয়, আমরা সকলে বের করতে পারবো। এর পরবর্তীতে হলো 4 লাখ, 4 লাখ টাকা হচ্ছে হলো আমাদের 10%, আসবে 40,000 টাকা। এর পরবর্তীতে হচ্ছে হলো আমাদের 5 লাখ, 5 লাখ টাকায় আমরা দিব হচ্ছে হলো 15%, 15% আসে হচ্ছে হলো 75,000 টাকা। এর পরবর্তীতে আবার 5 লাখ, আবার 5 লাখে আমরা হচ্ছে হলো দিব 20%, তাহলে সেখানে হবে হচ্ছে হলো আমাদের 1 লাখ টাকা। এর পরবর্তীতে হচ্ছে হলো 20 লাখ, 20 লাখ টাকা আমরা দিব হচ্ছে হলো 25%, তাহলে সেখানে আসবে হচ্ছে হলো 5 লাখ টাকা। এর পরবর্তীতে যা হবে, এই 20 লাখ টাকার পরবর্তীতে যদি কোনো ব্যক্তির আয় হয়, তাহলে সেই ক্ষেত্রে সর্বোচ্চ কর হার হচ্ছে হলো 30%। এটা আমাদের একদম মুখস্থ থাকতে হবে। আশা করি যারা আমার ভিডিওটি দেখছেন, আমি সহ বাকি যদি কারো কোনো থেকে থাকে, কনফিউজ থেকে থাকে যে আসলে এই জিনিসটা বুঝি নেই, তাহলে অবশ্যই নির্দ্বিধায় আমাকে কমেন্টে জানাতে পারবেন ইউটিউবে। তাহলে আমরা সেক্ষেত্রে আমি সর্বদা থাকি, আমরা আপনাদেরকে সহযোগিতা করবো ইনশাল্লাহ। এটা মুছে দিলাম। এখানে আরেকটা বিষয় জানা আছে, সেটা হচ্ছে এখানে কিন্তু বলা আছে যে কর হার, সর্বোচ্চ কর হার যদি এখানে একটা হয়, প্রশ্ন আসে যে 2000, এটা কোনো কারণে ছোট প্রশ্ন হিসেবে আসতে পারে, আমাদের কিন্তু ছোট প্রশ্ন আসবে, সেক্ষেত্রে আমাদের কিন্তু এরকম আসতে পারে 2025-26 অর্থ বছরে সর্বোচ্চ কর হার কত পার্সেন্ট, এরকম যদি আসে, তাহলে আমরা এখানে স্যারের বইতে আমরা যেটা পেলাম, অবশিষ্ট আয়ের উপর 30%, এই 30% হচ্ছে সর্বোচ্চ কর হার। তাহলে আমাদের উত্তর কি হবে? উত্তর সর্বোচ্চ 30% হচ্ছে আমাদের কর হার। এই ক্ষেত্রে আমরা কিন্তু একটা ছোট প্রশ্ন পাইলাম। এর পরবর্তীতে এর মধ্যে থেকে যদি কেউ আরো ছোট ছোট প্রশ্ন করতে চান, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা সবকিছুই পারবো। এই স্ল্যাবটা আমাদের সবার মুখস্থ থাকতে হবে। এই স্ল্যাব যদি আমরা মুখস্থ না করি, তাহলে আমরা কিন্তু ম্যাথ করার সময় ভালোভাবে সুন্দরভাবে পারবো না। তাহলে আমরা আবার যদি সামারি করি, সেক্ষেত্রে হচ্ছিল একদম শুরু থেকে যে 2025-26 অর্থ বছরে যাদের কর দিতে হবে, সাধারণ ব্যক্তি 3,50,000 টাকা হলে তারা কোনো কর দিবে না। তার পরবর্তীতে নারী যদি হন এবং 65 বছরের বেশি হন, তাহলে হচ্ছিল 4 লাখ টাকা পর্যন্ত তারা কর বাইরে থাকবে, তারা কর দিবে না। 4,75,000 টাকা হচ্ছিল তৃতীয় লিঙ্গের ব্যক্তি বা প্রতিবন্ধী ব্যক্তি যদি হয়, তাহলে তারা কর দিবে না। এর পরবর্তীতে 5 লাখ টাকা হচ্ছিল যদি কোনো ব্যক্তি মুক্তিযুদ্ধ হন এবং যুদ্ধে আহত হন, এরকম যদি কোনো ব্যক্তি হয়, তাহলে সেই ক্ষেত্রে তিনি এই কর দিবেন না। এর বেশি হলে আমরা গত ক্লাসে পড়ছিলাম, তাহলে কত পার্সেন্ট ট্যাক্স দিবে, সেই বিষয়টাই কিন্তু আমরা একটু আগে এখানে পড়লাম। সেটা কি, সাধারণ ব্যক্তি 3,50,000 টাকা পর্যন্ত কোনো কর দিবে না। পরবর্তী যদি 1 লাখ টাকা হয়, তাহলে তিনি 5% ট্যাক্স দিবেন। পরবর্তী 1 লাখ টাকা কোনটা, 3,50,000 টাকার বেশি 1 লাখ বলতে 3,50,000 টাকা তিনি নাই। এর পরবর্তীতে 1 লাখ, এই 1 লাখের মধ্যে উনি হচ্ছিল 5% কর দিবেন। এর পরবর্তীতে ধরেন আরো টাকা আয় করছেন, ধরেন ওনার 10 লাখ টাকা বা 15 লাখ টাকা, এটা আমরা হচ্ছিল যখন ম্যাথ করতে যাব, তখন ইনশাল্লাহ এটা আরো ধারণা হবে, পরিষ্কার হবে। তাহলে আমরা সচরাচর জানলাম, বা এটাই হচ্ছে 2025-26 অর্থ বছরের এটাই হচ্ছিল নিয়ম, বা এটাই হচ্ছিল আইন, এটাই গেজেট। এই গেজেটে এনবিআর এর যে ওয়েবসাইট আছে, সেই ক্ষেত্রে এইটাই দেওয়া আছে। আমাদের পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা এটার উপরে ভিত্তি করা। তাহলে আশা করি আমাদের সকলেরই এই জিনিসটা মুখস্থ থাকবে যে 3,50,000 টাকা পর্যন্ত কোনো কর নাই। পরবর্তী 1 লাখ টাকার মধ্যে আমরা 5% দিব। এর পরবর্তীতে 4 লাখ টাকায় আমরা হচ্ছিল 10% দিব। এর পরবর্তীতে 5 লাখে আমরা 15% দিব। এর পরবর্তীতে 5 লাখে আমরা 20% দিব। এর পরবর্তীতে 20 লাখ, এই 20 লাখের টাকায় আমরা হচ্ছিল 25% দিব। এর পরবর্তীতে আমরা হচ্ছিল যে এর উপরে যত আয় হয়, তাহলে আমরা তার উপরে 30% দিব। আমাদের 2025-26 অর্থ বছরের সর্বোচ্চ কর হার সেটা হচ্ছিল 30%। তাই এতে করে আমাদের যে স্যারের বই আছেন, সেটা যদি আমরা লক্ষ্য করি, এখানে কিন্তু সুন্দর করে একটা চার্ট দেওয়া আছে। চার্টটা যদি আপনাদের সাথে শেয়ার করি, দেখেন সুন্দরভাবে এখানে কিন্তু উল্লেখ করা আছে। আশা করি সকলে দেখতেছেন যে কত পার্সেন্ট কত আছে। এটা যদি কারো প্রয়োজন হয়, তাহলে আমাকে বলতে পারেন, আমি এটা আপনাদেরকে দিতে পারি। এর পরবর্তীতে এটা যদি আপনারা সংগ্রহ করতে না পারেন, তাহলে কিন্তু এনবিআর এর ওয়েবসাইটে আছে, দেওয়া আছে, সেটার মধ্যে আপনারা ডাউনলোড করে নিতে পারেন।
যে কত পার্সেন্ট আয় বা কত পার্সেন্ট ব্যয় হলে সেটা। তাহলে আমাদের সর্বোচ্চ আয়ের পরিমাণ দাঁড়ালো হচ্ছিল 38,50,000 টাকা। 38,50,000 টাকা পর্যন্ত এর মধ্যে যদি কোনো ব্যক্তির আয় থাকে তাহলে তিনি হচ্ছিল সর্বোচ্চ দিবেন হলো 25%, এবং সর্বোচ্চ এর বেশি যদি হয় তাহলে দিবেন হচ্ছিল আপনার 30%।